এপিসোড 2 এর শুরু হয়, যেখানে আমরা এখন দেখি যে রিওর সি ফুড খাওয়ার ইচ্ছা জাগে এবং সে এখন সমুদ্রের ধারেই এসে পৌঁছায়। কিন্তু তখন সে দেখে যে হ্যাঁ, সেখানে একটি বেশ বড় একটি শিপ ভাঙা অবস্থায় ছিল। সে দেখে যে সেই শিপ থেকে কয়েকজন মানুষ পানিতে পড়ে গিয়েছিল। সে তাদের কাছে গিয়ে চেক করে এবং তখন তার বুঝতে দেয় যে তারা সবাই মারা গেছে। ঠিক সেই সময় রিও দেখে যে একজন লোক যার চুল লাল রঙের, সে হঠাৎ করে হুঁশে ফিরে আসে এবং কাশতে শুরু করে। এটা দেখে রিও ভীষণ খুশি হয়ে যায়, কারণ সেই দুনিয়ার ভেতরে প্রথমবার কোনো মানুষকে দেখেছে। আর এখন সেই লোকটাকেই দেখানো হয় যে মনে করার চেষ্টা করে যে শেষ পর্যন্ত সে এখানে এসে পৌঁছালে কিভাবে। আমরা দেখি যখন সে শিপের ভেতরে ছিল তখন এক বিশাল অক্টোপ্যাস তাদের শিপের উপর আক্রমণ করে এবং পুরো শিপটাই ভেঙে দেয়, যার ফলে সবাই পানিতে পড়ে ভেসে যেতে থাকে। ঠিক তখনই সেই ছেলেটার জ্ঞান ফেরে এবং এখন সে এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে সে জীবিত বেঁচে গেছে। এরপর সে দেখে যে তার জিনিসপত্রগুলো নিরাপদভাবে এক পাশে রাখা আছে। এরপরে সে বাইরে বেরিয়ে আসে সেই পার্সনকে খুঁজতে যে তার জীবন বাঁচিয়েছিল। বাইরে আসার পর সে বিস্মিত হয়ে বলে যে শেষ পর্যন্ত আমি কোথায় আছি। ঠিক তখনই রিও সেখানে এসে বলে যে মনে হচ্ছে তুমি জেগে উঠেছ, আমি খুব খুশি যে তুমি সার্ভাইভ করতে পেরেছো। এটা দেখার পর সেই লোকটা ভীষণ শকড হয়ে যায় এবং এখন সে তার মনের ভেতর বলে যে এই ছেলেটা হঠাৎ করে এখানে কিভাবে চলে এলো, আমি তো একদমই এটাকে সেন্স করতে পারিনি। আর শেষ পর্যন্ত এমন অদ্ভুত কাপড়ই বাসে কেন পড়েছে। এমনটা ভাবার পর সে ছেলেটা বলে যে এভাবে বলা ঠিক হবে না। তাই সে সবার আগে নিজের নাম বলে। সে বলে যে আমার নাম এবল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই না? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তখন রিও বলে চিন্তা করো না, আমি তো শুধু তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি, আমি তেমন কিছুই করিনি। তাছাড়া শুধু তুমিই বেঁচেছিলে, দুঃখিত আমি বাকিদের সবাইকে বাঁচাতে পারিনি। তখন এবল বলে চিন্তা করো না, এমনিতেই তারা সবাই স্ম্যাগলার্স ছিল। তখন রিও তাকে জিজ্ঞেস করতে যায় কোন স্ম্যাগলার্স, কিন্তু ঠিক সেই সময় এবলের খুব ক্ষুধা লেগে যায়। তখন রিও বলে যে চলো আগে ভিতরে এসে খাওয়া দাওয়া করে নাও। যাই হোক, আমার নাম রিও। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই এখন ভেতরে খাওয়ার জন্য ঢুকে পড়ে। সেখানে এসে এবল এখন বুঝতে পারে যে রিওর কাছে আর কোনো কাপড়ই নেই। সে বলে যে আমার কাছে না কোনো সুতো আছে না কোনো কাপড়, তাই আমি কাপড় বানাতে পারি না। তখন এবল বলতে যাচ্ছিল যে যাও গিয়ে আবার কিনে নাও। এমন কথা বলার পর সে নিজেকে শান্ত করে এবং ভাবে না, সম্ভবত এর কাছে টাকা নেই। আমি যদি এমন প্রশ্ন করি তাহলে আমি একে অফেন্ড করে ফেলবো। ঠিক সেই সময় রিও ওকে বলে চিন্তা করো না, আশেপাশে এখানে একদমই কেউ নেই, আর কোনো টাউনও নেই, তাই এতে ফারাক পড়ে না আমি কি পড়ছি। এটা শুনে এবল বলে যদি তাই হয় তাহলে কি তুমি খাবারটাও নিজেই হান্ট করেছো? তখন রিও বলে হ্যাঁ, যার উত্তরে এবল বলে এই খাবারটা সত্যিই খুব টেস্টি, তুমি কি হান্টিং করার জন্য এই নাইফটা ব্যবহার করেছো? তখন রিও বলে এই নাইফটা আসলে শুধু সেলফ ডিফেন্সের কাজে লাগে, সাধারণত আমি একজন ওয়াটার মেজ। এটা বলার পর রিও নিজের ক্ষমতা দেখিয়ে একটি জগে পানি ভরে দেয়। এটা দেখে রেবেল বলে তুমি কি ম্যাজিক ইউজ করতে পারো? সেন্ট্রাল প্রভিন্সের ভেতরেও মাত্র অর্ধেকের একটু বেশি মানুষই এটা ব্যবহার করতে পারে, এমনকি আমি নিজেও ম্যাজিক ইউজ করতে পারি না। এটা শুনে রিও ভাবতে থাকে কিন্তু সেই এঞ্জেল তো বলেছিল 20% মানুষ ম্যাজিক ব্যবহার করতে পারে। এইসব কথা রিও ভাবছিল। ঠিক তখনই এবল ওকে বলে আমি একটা বিষয় কনফার্ম করতে চাই, তাহলে কি তুমি আমাকে আবার সমুদ্রের ধারে নিয়ে যাবে? তখন রিও রাজি হয়ে যায় এবং এখন সে ওকে সেই জায়গায় নিয়ে যেতে শুরু করে যেখানে সে প্রথমবার এবলের সঙ্গে দেখা করেছিল। এরপর এবল রিওকে বলে তুমি তো একজন ম্যাজিশিয়ান, তাহলে কি তুমি স্টাফ ব্যবহার করো না? তখন রিও বলে আমার কাছে কোনো স্টাফ আছেই না। এটা শুনে এবল ভাবতে থাকে আমি কি আবার ভুল কোয়েশ্চেন করে ফেললাম? এটা এতটাই গরিব যে এর কাছে একটা স্টাফও নেই। এরপর সে রিওকে বলে যদি আমাদের সামনে কোনো মনস্টার এসে যায় তাহলে আমি সামলে নেব, তুমি শুধু পেছনে থাকবে। তখন রিও বলে আমি তোমাকে একা এমনটা করতে। তাই এবল এখন তাকে ফোর্স করতে থাকে এবং বলে অন্তত আমাকে এটা করতে দাও, কারণ যদি এভাবেই প্রত্যেকবার তুমি আমাকে বাঁচাতে থাকো তাহলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এবলের কথা মেনে নিতে বাধ্য হয় রিও। সে বলে ঠিক আছে, মনস্টার সেলে তুমি নিজেই সামলাবে। পরের সিনে তারা আবার সেই একই শোরে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে বাকি সব মানুষের বডিজ একেবারেই নেই। এটা দেখে রিও বলে সম্ভবত সিয়ের পানি তাদের সবাইকে ভেতরে টেনে নিয়েছে। এরপর এবল রিওকে বলে তুমি যদি আমাকে টাইমে না বাঁচাতে তাহলে আমিও মারা যেতাম, এই সিয়ে আমাকেও ভেতরে টেনে নিত। রিও বলে হ্যাঁ, তুমি সত্যিই অনেক বেশি লাকি মিস্টার এবল। এটা শুনে এবল বলে আমাকে মিস্টার বলে ডাকতে হবে না, তুমি শুধু আমার নামেই ডাকতে পারো। রিও বলে ঠিক আছে। এরপর রিও এমন কিছু বলে যেটা শুনে এবল খুব খুশি হয়ে যায় এবং বলে হ্যাঁ, যখনই আমার ফ্রেন্ডস আমাকে এভাবে ডাকে আমার খুব ভালো লাগে। এটা শুনে রিও চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে এবল কি তাহলে তার ফ্রেন্ড হয়ে গেছে? ঠিক তখনই এবল সেখানে এসে বলে আমি যা খুঁজছিলাম সেটা আমি পাইনি। রিও বলে এটা তো খুবই খারাপ হলো, এখন তুমি কি করবে? এবল বলে সবচেয়ে ভালো হবে
আমি আবার আমার ফ্রেন্ডসদের সঙ্গে রিজাইন করি। শুরুতে আমার টাউন অফ রুনে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে পানির মধ্যে আমি অনেক বেশি সাউথ দিকে ভেসে এসেছি। এটা শুনে রিও বলে, আমি জানি না এই লুন টাউন কোথায়, কিন্তু আমার মনে হয় সেখানে যেতে হলে তোমাকে নর্থ দিকে যেতে হবে। এবল বলে, হ্যাঁ, সেখানে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। তারপর সে রিওকে বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? ধরেই নাও এটা তোমার জন্য একটা জব। আমি তোমার হেল্প নিতে পারি, কারণ আমার একদমই কোনো আইডিয়া নেই আমি ঠিক কোথায় আছি আর লুনে কিভাবে পৌঁছাতে হবে। তুমি যদি আমার সাথে আসো তাহলে আমি তোমাকে আমার গাইড হিসেবে ইউজ করতে পারি। তাহলে তুমি কি যেতে চাইবে? রিও একটু থিঙ্ক করে তারপর বলে, হ্যাঁ, আমি যাব, কিন্তু যদি তোমার কোনো অবজেকশন না থাকে তাহলে আমাকে একটু প্রিপারেশন নিতে হবে। তারপর আমরা সবাই কাল রওনা দেব। এটা শুনে এবলো রাজি হয়ে যায়, আর ঠিক সেইভাবেই দুজনে একে অপরের সঙ্গে হাত মেলায়। পরের সিনে দেখা যায় রিও আবার চারপাশের সবকিছু দেখতে থাকে এবং মনে করতে থাকে সে কিভাবে প্রথম এই ওয়ার্ল্ডে এসেছিল এবং এখানে এসে কি কি করেছিল। এইভাবেই সে নিজের পুরনো মেমোরিজ নিয়ে ভাবতে থাকে। এরপর সে এবলকে বলে তার কাউকে গুড বাই বলতে যেতে হবে। এবল জিজ্ঞেস করে, এত রাতে? রিও বলে, হ্যাঁ, সই পার্সনের সঙ্গে আমি শুধু এই রাতেই দিয়ে দেখা করতে পারি। আমি তাকে জানিয়ে আসব যে কিছু সময়ের জন্য আমি এখানে থাকবো না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এবল মনে মনে ভাবে তার তো ধারণাই ছিল রিওর এখানে কোনো অ্যাকুইন্টেন্সে নেই, তাহলে সে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। কিন্তু সে ভাবে এই বিষয়ে তার ইন্টারফারেন্স করা উচিত নয়। এরপরের সিনে আমরা দেখি রিও সেই নাইটের কাছে পৌঁছে যায় এবং বলে তাকে কিছু বলতে হবে। আসলে কাল থেকে সে আর এই ফরেস্টে থাকবে না। এতদিন ধরে যে সবভাবে নাইট তাকে সাহায্য করেছে তার জন্য সে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায়। তার দেওয়া ট্রেনিংয়ের কারণেই রিও এতদিন সার্ভাইভ করতে পেরেছে। এজন্য সে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যেহেতু আজ তাদের শেষ ব্যাটল, তাই আজ সে আগের চেয়েও ভালোভাবে লড়বে। এটা বলেই রিও তার সোয়ার্ড বের করে আরও নিখুঁতভাবে লড়াই শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই এত চেষ্টা করার পরেও রিও পরাজিত হয়ে যায়। এরপর সেই নাইট সেখান থেকে চলে যেতে থাকে। তাকে যেতে দেখে রিও আবারও ধন্যবাদ জানায়। এটা দেখে নাইট রিওর জন্য একটি গিফট বের করে, সেটা একটি কোট। কোটটি পেয়ে রিও ভীষণ খুশি হয় এবং আবারও নাইটকে ধন্যবাদ জানায়। সে বলে সে এই কোটটি খুব প্রাউডলি পরবে। কথা শুনে নাইট সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি রিও সেই কোটটি পরে নেয় এবং তারা যাত্রার জন্য প্রস্তুত হয়। তারা এগিয়ে যায় আর রিও শেষবারের মতো নিজের বাড়ির দিকে তাকায় এবং মনে করে এখানে সে কতটা টাইম স্পেন্ড করেছিল। এরপর সে এবলকে সঙ্গে নিয়ে তার নতুন জার্নি শুরু করে। পথে হঠাৎ তারা একটি বোর্ড দেখতে পায়, যা দেখে এবল এখন রিওকে বলে, এটা আমি হ্যান্ডেল করি, তুমি পিছনে দাঁড়াও আর দেখো। এরপর সে বোড়া বনিয়ের দিকে এগোতে থাকে, যা দেখে এবল তার কমব্যাট স্কিল টোটাল ইমপ্লিমেন্ট ব্যবহার করে। এই স্কিল ব্যবহার করে সে বোর্ডের উপর একটি বড় হোল করে ফেলে এবং তাকে ধ্বংস করে, যা দেখে রিও বেশ ইমপ্রেসড হয়ে যায় এবং বলে, এটা তো একদম কমব্যাট স্কিল। এরপর সে প্রশ্ন করে, এটা আসলে কি? এবল বলে, তুমি যেহেতু ম্যাজিশিয়ান তা হয়তো জানো না। আসলে এটি কিছু টেকনিক্স যা সোর্সম্যান এবং অন্যান্যরা ব্যবহার করে তাদের ওয়েপন দিয়ে লড়াই করার জন্য। এটি শুনে রিও বেশ এক্সাইটেড হয়ে যায়। পরের দিন তারা আবার তাদের জার্নি চালিয়ে যায়। এক রাতের পর তারা সামনে কিছু লুজ ম্যান দেখতে পায়, যা দেখে এবল বলে, এরা বেশ ডেঞ্জারাস। ভালো হবে যদি আমরা তাদের ইগনোর করি এবং এগিয়ে যাই, কারণ এরা খুব পাওয়ারফুল। রিও মেনে নেয় এবং তারা এই লুজম্যানকে ইগনোর করে এগিয়ে যেতে থাকে। যেহেতু রিও একজন ওয়াটার ম্যাজিশিয়ান, সে বুঝতে পারে যে এই লুজম্যান দ্রুত ওয়াটারের মাধ্যমে তাদের দিকে এগিয়ে আসছে, যা সে এবলকে জানায় এবং এবলও লড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রিও বলে, এই লিজার্ডম্যান খুব বেশি, মনে হয় আমাকে আমার ম্যাজিক ব্যবহার করতে হবে লড়ার জন্য। এবল বলে, কিন্তু তোমার কাছে তো স্টাফ নেই। এতক্ষণে রিও লিজার্ডম্যানের উপর আইসকোল লেন্স দিয়ে আক্রমণ করে এবং তাদের পরাজিত করে। একইভাবে তারা বেশ কিছু লিজার্ডম্যান পরাজিত করে। এরপর এবল রিওকে বলে, শেষে তুমি কোন স্পেল ব্যবহার করেছিলে? তুমি তো তোমার ম্যাজিক ব্যবহার করেছ, কিন্তু স্টাফ বা ইনভোকেশন ব্যবহার করনি। আমি একজন উইন্ড ম্যাজিশিয়ানকে চিনি, তাকে উইন্ড ম্যাজিক ব্যবহার করতে এইসব করতে হয়। রিও বলে, মনে হয় ওয়াটার ম্যাজিশিয়ানসের জন্য এটা প্রয়োজন হয় না, কারণ ওয়াটার ম্যাজিক আলাদা। এবলও বলে, হয়তো তুমি ঠিক বলছো, চল এই কথাটি ইগনোর করি এবং এগিয়ে যাই। রিও বলে, এক সেকেন্ড থামো। এটা বলে সে পানি বের করে এবং বলে, আমাদের পথে হাইড্রেটেড থাকতে হবে। এরপর তারা আরও সামনে এগিয়ে যায়, যেখানে অ্যাবেল রিওকে একটি কয়েন দেখায়। সেটি দেখে রিও বিস্মিত হয়ে বলে যে আজকের আগে সে কখনো মানি দেখেনি। এই কথা শুনে অ্যাবেল তাকে জানায়
রিওর হাতে যে জিনিসটি আছে সেটি একটি ব্রস কয়েন, যা কিংডম অফ নাইটলিতে ব্যবহার করা হয়। লুন টাউনও সেখানেই অবস্থিত। নাইটলি নামটা শুনেই রিও ভীষণ এক্সাইটেড হয়ে ওঠে। তখন অ্যাবেল ব্যাখ্যা করে যে সেন্ট্রাল প্রভিন্সের ভেতরে আলাদা আলাদা কয়েন থাকে, তবে তাদের ডিনোমিনেশন একই রকম। তখন রিও প্রশ্ন করে, কিংডম অফ নাইটলি কি সেন্ট্রাল প্রভিন্সেরই একটি অংশ? অ্যাবেল উত্তর দেয়, হ্যাঁ, এটি 3টি বড় নেশনসের একটি। বাকি 2টি কিংডমের নাম হল দেবুহি এম্পায়ার এবং হিলিও ফেডারেশন। এই কথা শুনে রিও বলে ওঠে, ডেবুহি কেমন নাম হলো, আমার এই নামটা একদমই পছন্দ হয়নি। পরের সিনে দেখা যায় তারা এখন একটি খোলা মাঠে এসে পৌঁছেছে। হঠাৎ তাদের উপর কয়েকটি পাথর অ্যাটাক করে। অ্যাবেল খুবই দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং সেই স্টোন অ্যাটাকগুলো সহজেই ব্লক করে দেয়। ঠিক সেই মুহূর্তেই তাদের পেছন দিক থেকেও আক্রমণ শুরু হয়। সেটা দেখে রিও সঙ্গে সঙ্গে পেছনে আইস ওয়াল তৈরি করে। এরপর তারা লক্ষ্য করে এভাবেই চারদিক থেকে অসংখ্য পাথর জড়ো হয়ে এক ধরনের বুলের মতো আকার নিচ্ছে। এই দৃশ্য দেখে অ্যাবেল বলে, আমরা ফেঁসে গেছি, ভুল করে আমরা রক গোলেমের নেস্টের ভেতরে ঢুকে পড়েছি। সামনের পাথরের গঠনটার দিকে তাকিয়ে রিও বলে, এটাই কি রক গোলেম? আমি তো ভেবেছিলাম এদের হিউম্যানের মতো ফর্ম থাকবে, হাত পা থাকবে, কিন্তু মনে হচ্ছে তা নয়। তখন অ্যাবেল রিওকে বলে, আমি কাছের গুলোর সাথে ফাইট করি, তুমি এখানেই থাকো। এই কথা বলেই সে সামনে থাকা গোলেমের উপর নিজের কমব্যাট স্কিল ব্যবহার করে। তার আক্রমণে গোলেমের শরীরে একটি গর্ত তৈরি হয় ঠিকই, কিন্তু সেই গোলেম খুব দ্রুত নিজের শরীর রিজেনারেট করে ফেলে। এটা দেখে অ্যাবেল পেছনে সরে আসে এবং বলে, আমার অ্যাটাক কাজ করছে না, এটা খুব দ্রুত রিজেনারেট করছে। তখন রিও বলে, আমার কাছে একটি অ্যাটাক আছে যেটা আমি ট্রাই করতে চাই, আমি কি এটা করতে পারি? এমন কথা শুনে এবোলো বলে, ঠিক আছে। এটা শোনা মাত্রই রিওর সামনে থাকা গোলেমের ওপর 10 লেয়ার আইস ওয়াল ফেলে দেয়। এই আইস ওয়াল এতটাই ভারী ছিল যে গোলেমটা তার নিচে চাপা পড়ে যায়। এই শক্তি দেখে এবোলো ভয় পেয়ে যায় এবং রিওকে বলে, আরে তুমি এটা কি করলে? রিও শান্তভাবে বলে, কিছুই না, এখনো সামনে 2টো গোলেম আছে, ওদের ওপরও আমি একই টেকনিক ব্যবহার করব। এটা বলার পর তারা সেই গোলেমগুলোকেও হারিয়ে দেয়। এরপর তারা দেখে গোলেমগুলো একেবারেই নড়ছে না। এবল বলে, ওরা হঠাৎ করে নড়াচড়া করা বন্ধ করে দিল কেন? রিও বলে, সম্ভবত ওরা গ্রাউন্ড এনার্জি অ্যাবজর্ব করত, আর এখন যেহেতু ওরা পরাজিত হয়েছে তাই আর নড়তে পারছে না। ঠিক তখনই তারা দেখে এই গোলেমের ভেতরে একটা ম্যাজিক স্টোন রয়েছে। এই দেখে এবল বলে, এটা তো অনেক বড় আর খুব কালারফুল, দেখে মনে হচ্ছে এই গোলেমটা অলরেডি অনেক মনস্টার্সকে হারিয়েছে। এর জবাবে রিও বলে, লাগছে এই স্টোনটা বেশ ভ্যালুয়েবল। তারা বাকি গোলেমগুলোর ভেতর থেকেও সেই স্টোন বের করে নেয়। আমি যদি এমনটা বলতে পারতাম, কিন্তু বাকি যে গোলেমগুলো ছিল ওগুলো তো আমার স্পেলের কারণে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পরের দৃশ্যে তারা সবাই আরো সামনে এগিয়ে যায়। সেখানে রিওর সামনে একটি বিশাল হিপো দেখা দেয়। তখন এবেল বলে, আজকের আগে আমি কখনোই এর সঙ্গে মুখোমুখি হইনি, কিন্তু একে দেখেই আমি বলতে পারি এটা ভীষণ ফ্যারোসিয়াস। এর উত্তরে রিও বলে, আমরা কি একে হারাতে পারবো? তখন এবেল বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা কখনোই একে হারাতে পারবো না। ঠিক তখনই তারা দেখে ওয়াইভার্নসের একটি সোয়ার্ম সেই ফ্যারোসিয়াস জন্তুর উপর আক্রমণ করতে এগিয়ে আসছে। এটা দেখে এবেল বলে, ওয়াইভার্নস তো আকাশে উড়ে বেড়ায়, আর এই জন্তুটা মাটিতে রয়েছে, তাই নিশ্চিতভাবেই এই ফেরোসিয়াস প্রাণীটি হারবে। কিন্তু রিও বলে, আমার তা মনে হয় না, এটা হারবে না। তারপর দেখা যায় সেই ফেরোসিয়াস জন্তুটি উঠে দাঁড়ায় এবং নিজের পুরো বডি ব্যবহার করে ওয়াইভার্নসদের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে। এরপর সে ভীষণ জোরে চিৎকার করে ওঠে, একদম ঠিক সেই রকম যেমন রিওর আগের অপোনেন্ট হগ তার বিশেষ ক্ষমতা ব্যবহার করার সময় করেছিল। সেই শব্দ শুনেই সব ওয়াইভার্নস নিচে পড়ে যায় এবং সম্পূর্ণভাবে পরাজিত হয়। এটা দেখে রিও অ্যাবেলকে বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম ফেরোসিয়াস জন্তুটাই জিতবে। এই দৃশ্য দেখে অ্যাবেল পুরোপুরি শকড হয়ে যায় এবং বলে, ওটা কি করলো? তখন রিও বলে, আমার মনে হয় এটা ছিল ম্যাজিক নিগেশন। পরের দৃশ্যে রাত নেমে আসে আর তারা সবাই ক্যাম্পিং করতে থাকে। তখন এবেল রিওকে জিজ্ঞেস করে, আসলে এই ম্যাজিক নিগেশন জিনিসটা কি? আমি তো শুধু কিছু ট্র্যাপসের কথা শুনেছি যেগুলো ডানজনসের ভেতরে থাকে। এ কথা শুনে রিও ভীষণ এক্সাইটেড হয়ে যায় এবং বলে, এখানে ডানজনসও কি এক্সিস্ট করে? আমি একদিন অবশ্যই কোনো ডানজনে যাব। এটা শুনে এবেল বলে, তাহলে সবকিছু বেশ পারফেক্ট, কারণ সেন্ট্রাল প্রভিন্সের ভেতরে মাত্র একটি ডানজন আছে, আর যে টাউনের দিকে আমরা যাচ্ছি ঠিক সেখানেই সেই ডানজন অবস্থিত। এ কথা শুনে রিও বলে, এত বড় একটা সিক্রেট তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? এবেল বলে, আমার এমন কোনো ইন্টেন্ট ছিল না, আমি তো জানতামই না যে তুমি ডুনিয়ান সম্পর্কে কিছুই জানো না। তখন রিও বলে, যদি তুমি আরো কিছু আমার কাছ থেকে লুকিয়ে রাখো তাহলে এখনই। লুনা টাউনের ভেতরে কিছু ডোয়ার্ফ আছে। অন্যদিকে যে এলফ, সম্ভবত লুনা টাউনের ভেতরে একজন এলফ তো আছেই, কারণ বেশিরভাগ এলফ সাধারণত নিজেদের ঘর জঙ্গলের মধ্যেই বানায়। এই কথা শুনে রিও বলে,
সে ঠিক এমনটাই ভেবেছিল। পরের দৃশ্যে তারা আবার সামনে এগিয়ে যায়। সেখানে রিও বলে একবার যদি তারা এই মাউন্টেন পার করতে পারে তাহলে তারা হিউম্যান টেরিটরিতে পৌঁছে যাবে। এটা শুনে এবেল তাকে জিজ্ঞেস করে এত সব ইনফরমেশন সে কিভাবে জানে। তখন রিও মনে করে যখন সেই ড্রাগন তার সঙ্গে দেখা করতে এসেছিল তখনই সেই ড্রাগন তাকে জানিয়েছিল যে আরেকটি কন্টিনেন্ট আছে। সেই ড্রাগন বলেছিল ওই কন্টিনেন্টটা একটা ল্যান্ড যার চারপাশে সি ঘেরা। তার নর্থে রয়েছে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ যা তাকে পরের কন্টিনেন্ট থেকে সেপারেট করে রেখেছে। সাউথ দিক থেকে এখানে কোনো হিউম্যান পাওয়ার সম্ভাবনা নেই বলেই সে মনে করত। তবে রিও এবেলকে সেই ড্রাগনের কথা জানায় না। এরপর তারা আবার সামনে এগোতে থাকে। ঠিক তখনই হঠাৎ তাদের সামনে একটি ভীষণ ডেঞ্জারাস মনস্টার এসে পড়ে। সেটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনে দাঁড়িয়ে থাকে একটি গ্রিফিন যা আসলে একটি অত্যন্ত পাওয়ারফুল মনস্টার। এবেল তাকে দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই রিও এবেলকে বলে মিট ছুঁড়ে ফেলতে। এটা বলেই সে নিজেও নিজের ব্যাগ থেকে মিট ছুঁড়ে দেয়। সেটা দেখে এবেলও মিট ছুঁড়ে দেয়। এরপর সেই গ্রিফিন ওই মিট নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদের দুজনকে সেফলি ছেড়ে দেয়। এটা দেখে তারা দুজনেই ভীষণ রিলিফ অনুভব করে যে তারা গ্রিফিন অ্যাটাক থেকে বেঁচে গেছে। পরের দৃশ্যে তারা আবার সামনে এগোতে থাকে। সেখানে এবেল বলে ওই গ্রিফিন সত্যিই তাকে ভয় পায় দিয়েছিল। তখন রিও বলে হ্যাঁ, যদি তারা সেই গ্রিফিনের সঙ্গে লড়াই করত তাহলে সে মনে করে না তারা বেঁচে ফিরতে পারত। এবেল বলে মানুষ এমন মনস্টারের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়নি। বহু সেঞ্চারিজ ধরে আজ পর্যন্ত এমনটা দেখা যায়নি যে কোনো হিউম্যান কখনো বিহিমথ বা গ্রিফিনের সঙ্গে যুদ্ধ করেছে। এই মাউন্টেন্স এত বিশাল যে সম্ভবত এটাই বিহিমথ আর গ্রিফিনদের হিউম্যান টেরিটরি থেকে দূরে রাখে। তখন রিও বলে যে ভাইভওয়ান্স একসময় ওই বিহিমথের সঙ্গে লড়াই করেছিল তারা সম্ভবত নর্থ দিক থেকেই এসেছিল, অর্থাৎ ভাইভওয়ান্স এখানেই পাওয়া যাবে। এরপর তারা দুজন সামনে এগিয়ে যায় এবং দেখে যে এখানে সত্যি ওয়াইভার্ন আছে যারা একটি বিস্ট শিকার করে রেখেছে এবং সেই শিকারটাই তারা খাচ্ছে। এটা দেখে এইবেল বলে ওঠে এখন আমরা কি করব? তখন রিও বলে আমরা কি এদের সাথে লড়াই করব না? এর জবাবে এইবেল বলে আমাদের দুজনের জন্য এই ওয়াইভার্ন সংখ্যা অনেক বেশি। সাধারণত যখন এদের হান্ট করা হয় তখন প্রায় 20 জন এক্সপিরিয়েন্সড অ্যাডভেঞ্চার পাঠানো হয়, আর তারপরও সেই অ্যাডভেঞ্চাররা আহত হয়ে ফিরে আসে। তাই আমরা তো এদের সাথে লড়তেই পারবো না। এই কথা শুনে রিও বলে আমার মনে হয় সামনে গেলে আমাদের আরো অনেক ওয়াইভার্নের মুখোমুখি হতে হবে, তাই না চাইতেও আমাদের একসময় এদের সাথে লড়তেই হবে। হয়তো যদি আমরা এদের গ্রাউন্ডে আটকে রাখতে পারি তাহলে লড়াইটা ইজি হয়ে যাবে। এটা শুনে এইবেলও বলে তাহলে আমার সোর্ডও সহজেই ওদের কাছে পৌঁছাতে পারবে। এই কথা বলেই রিও সরাসরি ওই ওয়াইভার্নদের সাথে লড়াই করতে এগিয়ে যায়। এটা দেখে এইবেল পুরোপুরি শক হয়ে যায় এবং সেও রিওকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে। এরপর আমরা দেখি রিও তার ম্যাজিক ব্যবহার করে ওয়াইভার্নদের ডানার উপর অনেকগুলো আইস কার্স লাগিয়ে দেয়। এর ফলে তারা আর উঠতে পারে না এবং নিচেই আটকে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে এইবেল তার কমব্যাট স্কিল ব্যবহার করে এক এক করে তাদের শেষ করে দেয়। কিন্তু এরপর তারা দেখে সেখানে আরো অনেক ওয়াইভার্ন আসছে। ঠিক তখনই রিও আবার তাদের উপর আইস কার্স ফেলতে থাকে এবং সবাইকে নিচে নামিয়ে আনে। এরপর এইবেল সামনে গিয়ে তাদের সাথে লড়াই শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখি তারা একটি ওয়াইভার্নের শরীর থেকে ম্যাজিক স্টোন বের করে নেয়। এটা দেখে আবার একজন আড্ডন কাঁদে ওঠে, এর কারণ শরীর থেকে ম্যাজিক স্টোন বের করে নেয়। তখন এইবেল বলে আমি ভাবতেই পারিনি যে ওয়াইভার্নদের সাথে লড়াই করা এতটা ইজি হবে। এরপর তারা দেখে সেখানে আরো অনেক ভাইব শত্রু আক্রমণ করতে আসছে। এবার কিন্তু একদমই এইবেল একদমই ভয় পায় না। সে একাই তাদের সাথে লড়াই করতে এগিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি তারা সব ভাইবকে পরাজিত করে সামনে এগিয়ে যায়। এরপর তারা বুঝতে পারে যে তারা মাউন্টেন পার করে ফেলেছে এবং খুব শিগগিরই মানুষের টেরিটরিতে পৌঁছে যাবে। এটা দেখে তারা ভীষণ খুশি হয়ে যায় এবং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই এপিসোড ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।